এইচএসসি 2022 সালের পরীক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকের ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ভিডিওতে ইংরেজি প্রথম পত্রের শর্ট সিলেবাস নিয়ে আলোচনা হবে, মানবন্টন নিয়ে আলোচনা হবে, কী কী পড়া উচিত এবং কী কী পড়া উচিত নয় সেগুলো দেখানো হবে। তারপর এই সবের উপর ভিত্তি করে একটি নমুনা প্রশ্ন দেখানো হবে। আশা করি এই ভিডিওটি দেখার পর ইংরেজি প্রথম পত্র নিয়ে তোমাদের আর কোনো প্রশ্ন থাকবে না, কোনো দ্বিধা বা দ্বন্দ্ব থাকবে না। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, শুরু করা যাক। ইতিমধ্যে তোমরা জেনেছো ইংরেজি প্রথম পত্র 50 নম্বরের হবে এবং ইংরেজি দ্বিতীয় পত্র 50 নম্বরের হবে। প্রথমে আমরা একটু মানবন্টন দেখে নিই, অর্থাৎ কয়টি প্রশ্ন থাকবে এবং কোন প্রশ্নের মান কত। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ রিডিং 30 মার্কস থাকবে, এমসিকিউ থাকবে 10টি, যার জন্য রয়েছে 5 মার্কস। শর্ট অ্যান্সার থাকবে, অর্থাৎ 4টি প্রশ্নে উত্তর লিখতে হবে, তার জন্য রয়েছে 8 নম্বর। সমার্থক অথবা বিপরীতার্থক শব্দ লিখতে হবে, যেই জিনিসটা ইংরেজি দ্বিতীয় পত্রে ছিল সেটাকে এখন ফার্স্ট পেপারে নিয়ে আসা হয়েছে। 10টি লিখতে হবে, অর্থাৎ ব্র্যাকেটে লেখা থাকবে তোমাকে সিনোনিম লিখতে হবে নাকি অ্যান্টোনিম লিখতে হবে, সেই অনুযায়ী লিখতে হবে, তার জন্য রয়েছে 5 মার্কস। শূন্যস্থান থাকবে 8টি, 4 মার্কস। রিঅ্যারেঞ্জ থাকবে, যেটা আগে 10 মার্কস ছিল সেটা এখন 8 মার্কস হয়ে গেছে। রাইটিং থাকবে 20 মার্কস, প্যারাগ্রাফ একটি থাকবে 7 নম্বর। স্টোরি রাইটিং, অর্থাৎ একটি স্টোরিকে কমপ্লিট করতে হবে 7 নম্বর, এবং সামারি লিখতে হবে, সেটার জন্য থাকবে 6 নম্বর। আচ্ছা, এবার আমরা একটু নিচের টেক্সটগুলো একটু ভালো করে দেখব। টেস্ট আইটেম 1 উইল বি সেট অন এ রিডিং টেক্সট টেকেন ফ্রম ইএফটি। দ্যাট মিন্স এমসিকিউ। এমসিকিউর জন্য একটি প্যাসেজ থাকবে বই থেকে, এবং কোশ্চেন 2-র জন্য আলাদা আরেকটি প্যাসেজ থাকবে, অর্থাৎ এমসিকিউর জন্য একটি প্যাসেজ এবং প্রশ্ন উত্তরের জন্য একটি প্যাসেজ থাকবে, এবং সেই প্যাসেজের উপর ভিত্তি করে সমার্থক বা বিপরীতার্থক শব্দ লিখতে হবে 10টি, তার জন্য রয়েছে 5 মার্কস। তাহলে আমরা কোশ্চেন 1-এর জন্য একটি প্যাসেজ পেলাম, কোশ্চেন 2 এবং 3-র জন্য আরেকটি প্যাসেজ পেলাম, 2টা প্যাসেজ পেলাম, এবং এই 8 নম্বরে আরেকটি প্যাসেজ পেলাম, যেটা মেন বই থেকে আসবে, অর্থাৎ তোমাদের টেক্সট বুক থেকে আসবে। তাহলে দেখা যাচ্ছে তোমাদের 3টি টেক্সট আসবে। আবারও আমি বলছি, কোশ্চেন 1-এর জন্য একটি টেক্সট, কোশ্চেন 2 এবং 3-র জন্য একটি টেক্সট, এবং কোশ্চেন 8-এর জন্য একটি টেক্সট। মোট 3টি টেক্সট তোমাদের পাঠ্য বই থেকে আসবে। এই হলো প্রশ্নের ধারা, প্রশ্নের মানবন্টন, এগুলোর যোগফল 50 মার্কস হবে, এবং এই আমি যে কথাগুলো বলেছি সেগুলো এখানে লেখা আছে। আর ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজ, আনসিন, রিঅ্যারেঞ্জিং, আনসিন, অর্থাৎ এগুলোর কোনো নির্দিষ্ট সোর্স নেই, যে কোনো জায়গা থেকেই আসতে পারে। চলো আমরা এখন তোমাদের টেক্সট বুকে চলে যাব, সেখান থেকে কোন কোন ইউনিট পড়া উচিত এবং কোন কোন ইউনিট পড়া উচিত নয়। যেহেতু 3টি টেক্সট আসবে, সুতরাং টেক্সট বুকটি তোমাদের ভালো করে আয়ত্তে থাকতে হবে। এই হলো তোমাদের টেক্সট বুক। আমরা সরাসরি সূচিপত্রে চলে যাব, সেখানে দেখব কোন কোন ইউনিট আমাদের পড়তে হবে এবং কোন কোন ইউনিট আমাদের পড়তে হবে না। আবারও বলে রাখছি, এই ভিডিওটি হলো শুধুমাত্র 2022 সালের পরীক্ষার্থীদের জন্য। এই হলো সূচিপত্র, টেবিল অফ কন্টেন্টস। ইউনিট 1 তোমাদেরকে পড়তে হবে, এখানকার 3টি লেসন আছে, 3টি লেসনই তোমাদের পড়তে হবে। ইউনিট 2-র প্রয়োজন নেই, ইউনিট 3 পড়তে হবে, 3টি লেসন রয়েছে ইউনিট 3-তে। ইউনিট 4 পড়তে হবে, সেখানেও 3টি লেসন আছে। তারপর ইউনিট 5-এর প্রয়োজন নেই, ইউনিট 6 পড়তে হবে, এখানে 5টি লেসন রয়েছে। তারপর ইউনিট 8 পড়তে হবে, এখানেও কিন্তু 5টি লেসন রয়েছে, ইউনিট 7 পড়ার প্রয়োজন নেই। তারপর আমরা সরাসরি চলে যাচ্ছি ইউনিট 12। তাহলে দেখা যাচ্ছে তোমাদের জন্য রয়েছে 6টি ইউনিট। আমরা আরেকটু দেখে নিই যে কী কী ইউনিট আমরা দাগ দিলাম। ইউনিট 1, 3, 4, 6, 8 এবং 12, এই 6টি ইউনিটে মোট 24টি লেসন রয়েছে। যেহেতু তোমাদের টেক্সট বুক থেকে 3টি টেক্সট আসবে, 3টি প্যাসেজ আসবে, সুতরাং এই লেসনগুলো বারবার মনোযোগ দিয়ে পড়ো, কয়েকবার পড়ো, যেভাবেই প্রশ্ন আসুক তুমি যেন অ্যান্সার করতে পারো। তাহলে তোমরা মানবন্টন দেখলে এবং তোমরা
সিলেবাসও দেখলে যে কি কি পড়া উচিত এবং কি কি পড়া উচিত নয়। চলো এই মানবন্টন এবং সিলেবাসের আলোকে তোমাদের জন্য একটি স্যাম্পল কোশ্চেন আমি তৈরি করেছি। যারা প্রশ্নটি দেখতে চাও সমাধান সহ তারা ভিডিওটি দেখতে থাকো, আর যারা সিলেবাস এবং মানবন্টন সম্পর্কে জানতে চেয়েছো তারা ভিডিওর বাকি অংশ না দেখলেও চলবে। এইচএসসি স্যাম্পল কোশ্চেন 2022 এরকম আরও বেশ কিছু মডেল টেস্ট তোমাদের জন্য আপলোড করা হবে। ইংরেজি দ্বিতীয় পত্রের শর্ট সিলেবাস এবং মানবন্টন এবং নমুনা প্রশ্ন সেটাও আপলোড করা হবে। এই চ্যানেলে চোখ রাখো। ইতিমধ্যে তোমরা জেনেছো রিডিং টেস্ট 30 মার্কস। আমরা এখন প্যাসেজটি অর্থসহ পড়ব, তারপর এই প্যাসেজের উপর ভিত্তি করে এমসিকিউর সমাধান করব। ওয়ান অফ দ্য সোর্সেস অফ ওয়াটার ইন আওয়ার কান্ট্রি ইজ দ্য রিভার্স। আমাদের পানির উৎসগুলোর একটি হলো নদী। রিভার্স আর এভরিওয়ার ইন আওয়ার লাইফ, লিটারেচার অ্যান্ড ইকোনমি অ্যান্ড কালচার। আমাদের সংস্কৃতি, আমাদের অর্থনীতি, সাহিত্য, জীবনের সর্বত্র নদী রয়েছে। বাট আর দ্য রিভার্স ইন গুড শেপ? কিন্তু নদীগুলো কি ভালো পজিশনে আছে? আনফর্চুনেটলি দে আর নট। দুর্ভাগ্যজনকভাবে তারা সেই অবস্থায় নেই। এ ফিউ আর অলরেডি ডেড, বেশ কিছু ইতিমধ্যেই মৃত। অ্যান্ড সেভারাল আর গোয়িং থ্রু দ্য প্যাংস অফ ডেথ, এবং বেশ কিছু নদী তীক্ষ্ণ বেদনা বা অনুশোচনা বা মুমূর্ষু অবস্থার ভিতর দিয়ে যাচ্ছে। দ্য রিভার বুড়িগঙ্গা ইজ অ্যান এক্সাম্পল অফ ডাইং রিভার। বুড়িগঙ্গা একটি মুমূর্ষ অর্থাৎ হারিয়ে যাচ্ছে এমন একটি নদীর উদাহরণ। এ রিপোর্ট পাবলিশড ইন দ্য ডেইলি সান ডিসক্রাইবস, ডেইলি সানে একটি রিপোর্ট পাবলিশ হয়েছিল, সেখানে বর্ণনা রয়েছে হোয়াট হ্যাজ হ্যাপেন্ড টু দ্য রিভার বুড়িগঙ্গা অ্যান্ড ওয়াই। রিভার বুড়িগঙ্গার কি হয়েছে এবং কেন হয়েছে। ইটস ওয়াটার ইজ পলিউটেড, এটার পানি দূষিত হচ্ছে। অ্যান্ড এ পারপেচুয়াল স্টেন্স ফিলস দি এয়ার অ্যারাউন্ড ইট, এবং পারপেচুয়াল মানে হলো চিরস্থায়ী বা সবসময়, স্টেন্স মানে দুর্গন্ধ, ফিলস দি এয়ার অ্যারাউন্ড ইট, বুড়িগঙ্গার চারপাশে নোংরা দুর্গন্ধে ভরপুর। বাট দ্যাট ইজ নট হোয়াট ইট ওয়াজ লাইক বিফোর, কিন্তু এটা তো পূর্বে এরকম ছিল না। দ্য রিপোর্ট সেজ দ্যাট দ্য রিভার হ্যাজ এ গ্লোরিয়াস পাস্ট, রিপোর্টে দেখায় এই নদীর একটি উজ্জ্বল অতীত ছিল। ওয়ান্স ইট ওয়াজ এ ট্রিবিউটারি অফ দ্য মাইটি গঞ্জেস অ্যান্ড ফ্লোড ইনটু দ্য বে অফ বেঙ্গল থ্রু দ্য রিভার ধলেশ্বরী। ট্রিবিউটারি মানে হলো যে নদী বড় নদীতে গিয়ে পড়ে সেটাকে ট্রিবিউটারি বলা হয়। গঙ্গা নদীতে এটা পতিত হয়েছিল এবং ধলেশ্বরী নদীর মাধ্যমে বঙ্গোপসাগরে পতিত হয়েছিল। গ্রাজুয়ালি, ক্রমান্বয়ে, ইট লস্ট ইটস লিঙ্ক উইথ দ্য গঞ্জেস অ্যান্ড গট দ্য নেম বুড়িগঙ্গা। ক্রমান্বয়ে গঙ্গা নদীর সাথে এটা লিঙ্ক হারিয়ে ফেলে এবং বুড়িগঙ্গা নদী নাম ধারণ করে। দ্য মুঘলস ওয়ার মার্বেলড অ্যাট দ্য টাইট লেভেল অফ দ্য বুড়িগঙ্গা। বুড়িগঙ্গার যে জোয়ার ভাটা সেটা দেখে মুঘলরা মার্বেলড হয়েছিল, বিস্মিত হয়েছিল। অ্যান্ড ফাউন্ডেড দেয়ার ক্যাপিটাল জাহাঙ্গীরনগর অন ইটস ব্যাঙ্কস ইন 1610। 1610 সালে এটার তীরে তাদের রাজধানী জাহাঙ্গীরনগর গড়ে তোলে। দ্য রিভার সাপ্লাইড ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড সাপোর্টেড ট্রেড অ্যান্ড কমার্স। এই নদী খাবার পানি যোগান দিয়েছিল এবং ট্রেড অ্যান্ড কমার্সকে সহযোগিতা করেছিল, অর্থাৎ এই নদীর মাধ্যমে বিভিন্ন ব্যবসা বাণিজ্য কার্যক্রম চালানো হয়েছে। জাহাঙ্গীরনগর ওয়াজ রিনেমড ঢাকা, which grew into a heavily populated city with a chronic shortage of space. তারপর এটা ঢাকা নামকরণ করে এবং হেভিলি পপুলেটেড, প্রচুর জনসংখ্যা রয়েছে ক্রনিক শর্টেজ অফ স্পেস, স্পেসের ঘাটতি রয়েছে। দ্য সিটি পেড ব্যাক দ্য বাউন্টি অফ দ্য রিভার বাই সাকিং লাইফ আউট অফ ইট। বুড়িগঙ্গার জীবন শুষে নিয়ে তাকে পুরস্কৃত করা হয়েছে। যে বুড়িগঙ্গা নদী এত উপকার করেছে, যে বুড়িগঙ্গাকে কেন্দ্র করে রাজধানী স্থাপিত হয়েছে, তাকে পুরস্কার দেওয়া হয়েছে তার জীবনকে শুষে নিয়ে। অ্যাকর্ডিং টু নিউজ পেপার রিপোর্ট, দ্য বুড়িগঙ্গা ইজ ডাইং বিকজ অফ পলিউশন। নিউজ পেপার রিপোর্ট অনুযায়ী বুড়িগঙ্গা মারা যাচ্ছে পলিউশনের কারণে। হিউজ কোয়ান্টিটিস অফ টক্সিক কেমিক্যালস অ্যান্ড ওয়েস্টেজ ফ্রম মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, হসপিটালস অ্যান্ড ক্লিনিক্স অ্যান্ড হাউসহোল্ডস অ্যান্ড আদার establishments are dumped into the river every day. প্রচুর পরিমাণ বিষাক্ত রাসায়নিক পদার্থ এবং বর্জ্য কলকারখানা, হসপিটাল, ক্লিনিক, গৃহস্থালী এবং অন্যান্য স্থাপনা থেকে নদীতে প্রতিদিন ফেলা হচ্ছে।
The city of Dhaka discharges about 4,500 tons of solid waste every day. প্রতিদিন ঢাকা শহর 4,500 টন ময়লা আবর্জনা ডিসচার্জ করে অ্যান্ড মোস্ট অফ ইট এবং এর অধিকাংশই ইজ ডিরেক্টলি রিলিজড ইনটু দ্য বুড়িগঙ্গা, সরাসরি বুড়িগঙ্গাতে রিলিজ করা হচ্ছে। চলো আমরা এবার একটু এমসিকিউগুলো দেখি। আশা করি প্যাসেজটা তোমরা বুঝতে পেরেছো। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য এক্সাক্ট অপোজিট অফ প্যাংস অফ ডেথ? প্যাংস মানে বেদনা, তাহলে কমফোর্টস অফ লিভিং হবে রাইট অ্যান্সার। অপোজিট বলেছে বিপরীতার্থক। গ্রাজুয়ালি ক্রমান্বয়ে, স্লোলি হবে দ্য বুড়িগঙ্গা ইজ ডাইং স্লোলি বিকজ অফ। বুড়িগঙ্গা মারা যাচ্ছে দূষণের কারণে, পলিউশনের কারণে। দ্য বুড়িগঙ্গা ওয়াটার ফিলস দি এয়ার উইথ স্ট্যান্স, দুর্গন্ধ দ্বারা পূর্ণ। দ্য বেস্ট সিনোনিম অফ দ্য ওয়ার্ড টক্সিক, টক্সিক মানে হলো বিষাক্ত, সুতরাং রাইট অ্যান্সার পয়জনাস। দ্য ওয়ার্ড মার্বেলড মেনশন ইন দ্য প্যাসেজ মিন্স, বিস্মিত করেছে, ওভারওয়েলমড করেছে। দ্য বুড়িগঙ্গা অ্যামেজ দ্য মুগলস 1610 সাল, তার মানে হলো 17th সেঞ্চুরি হবে, এবং প্রথম দিকে অ্যাট দ্য ফার্স্ট ডিকেড অফ 17th সেঞ্চুরি। অ্যাট প্রেজেন্ট দ্য লাইফ লাইন অফ ঢাকা ইজ এ সোর্স অফ ফ্রেশ এয়ার, পিওর ওয়াটার, আনবিয়ারেবল অর্ডার। আনবিয়ারেবল অর্ডার হবে অসহনীয় দুর্গন্ধ। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ফলস? নিচের কোন স্টেটমেন্টটি সত্য নয়? দ্য সোর্সেস অফ ওয়াটার আর প্রিজার্ভড ওয়েল, এটা মিথ্যা, পানির উৎসগুলো এখন দূষিত হয়ে যাচ্ছে। দ্য বেস্ট ওয়ে টু সেভ দ্য রিভার ইজ ইনভলভিং অল কনসার্নড পিপুল। তাহলে প্রথম প্যাসেজের উপর ভিত্তি করে 10টি এমসিকিউ। এখন আমরা দ্বিতীয় প্যাসেজটাও পড়ব অর্থসহ, তার উপর ভিত্তি করে 2 এবং 3 অ্যান্সার করতে হবে। মাই নেম ইজ এমারিগু, আই এম 30 years old অ্যান্ড আই লিভ ইন দ্য স্ট্রিট অ্যালোন। আমার নাম এমারিগু, আমার বয়স 13, আমি একাকী রাস্তায় বসবাস করি। মাই মাদার হু ইজ সেপারেটেড ফ্রম মাই ফাদার ডাজেন্ট ওয়ান্ট মি। আমার মা, যিনি আমার বাবা থেকে আলাদা হয়ে গেছেন, তিনি আমাকে চান না। শি টোল্ড মি টু গো অ্যাওয়ে, তিনি আমাকে বলেছেন চলে যেতে দূরে। তিনি এখন অন্য ব্যক্তিকে বিয়ে করেছেন। মাই ফাদার লিভস ভেরি ফার অ্যাওয়ে, আমার বাবা অনেক দূরে বসবাস করেন। আই ওয়ান্ট টু গো টু হিম, আমি তার কাছে যেতে চাই, বাট হি ওন্ট টেক মি আইদার, কিন্তু সে আমাকে গ্রহণ করবে না। আই ব্যাগড হিম, তাকে অনুনয় করেছিলাম, টু সেন্ড মি সাম মানি, আমাকে কিছু টাকা পাঠাতে, সো দ্যাট, যাতে করে, আই কুড বাই, আমি কিনতে পারি, এ বাস টিকেট। আই এম স্টিল ওয়েটিং, আমি এখনও অপেক্ষা করছি। হি হ্যাজেন্ট অ্যান্সার্ড, তিনি কোনো উত্তর দেননি। দ্য স্ট্রিটস আর নাও মাই হোম, রাস্তাই এখন আমার বাড়ি। সামটাইমস আই ফাইন্ড ওয়ার্ক, মাঝে মাঝে আমি কাজ খুঁজে পাই। আই ইউজ টু কালেক্ট ট্রাশ অ্যান্ড সেল ইট টু এ ভেন্ডর, আমি ময়লা আবর্জনা সংগ্রহ করতে অভ্যস্ত এবং কোনো পাইকারির কাছে সেটা আমি বিক্রি করি। আই স্টপ ডুইং দ্যাট আফটার আই হ্যাড এ সিরিয়াস ইনফেকশন, একটি সিরিয়াস ইনফেকশন হওয়ার পর আমি সেই কাজটা ছেড়ে দেই। অ্যান্ড এ ডক্টর টোল্ড মি টু স্টে অ্যাওয়ে ফ্রম দ্য ট্রাশ ডাম্প। ট্রাশ ডাম্প মানে হলো ময়লা ফেলার জায়গা। তিনি আমাকে বলেছেন এই ময়লা আবর্জনার স্থান থেকে আমাকে দূরে থাকতে। ওয়ান্স আই ওয়ার্কড ফর অ্যান আইসক্রিম শপ ওনার, আমি একদা এক আইসক্রিম দোকানির জন্য কাজ করেছি। অ্যান্ড সোল্ড আইসক্রিম অন দ্য বিচ, বিচে, সমুদ্র সৈকতে আমি আইসক্রিম বিক্রি করেছি। বাট আই গট নো মানি ইন রিটার্ন, বিনিময়ে আমি কোনো টাকা পাইনি। দ্য ওনার অফ দ্য শপ গ্যাভ মি সামথিং টু ইট, দোকানের মালিক আমাকে কিছু খেতে দিয়েছিলেন। অ্যান্ড লেট মি স্লিপ ইন হিজ হার্ট অ্যাট নাইট, এবং তার কুঁড়ে ঘরে রাতে থাকতে দিয়েছিলেন। দ্য ওয়ার্ক ওয়াজ ডিফিকাল্ট অ্যান্ড পেইনফুল, কাজটি ছিল অনেক কষ্টকর এবং বেদনাদায়ক। দ্য আইসক্রিম বক্স ইজ কোয়াইট হেভি ওয়েন ইট ইজ ফুল, যখন আইসক্রিম পূর্ণ থাকে বক্সটি তখন অনেক ভারী থাকে। আই হ্যাড টু ওয়ার্ক ফর আওয়ার্স, আমাকে ঘন্টার পর ঘন্টা হাঁটতে হয়েছিল। অফারিং মাই আইসক্রিম টু ওয়েভার ওয়ান্টেড টু বাই, এবং আইসক্রিম অফার করতে হয়েছিল যারা কিনতে চায়। দেয়ার ওয়ার ডেইজ ওয়েন আই কুড নট ইভেন সেল ওয়ান আইসক্রিম, এমনও দিন ছিল যখন আমি একটি আইসক্রিমও বিক্রি করতে পারিনি। ইন ওয়ে, এভাবেই আই এম লাকি বিকজ আই এম অ্যালাইভ, আমি লাকি, আমি ভাগ্যবান কারণ আমি এখনও জীবিত। মাই ফ্রেন্ডস ওয়ার্ক সর্টিং রাবিশ ইন টার্মস অফেন সাফার ফ্রম সিরিয়াস ডিজিজেস, আমার বন্ধুরা যারা এই ময়লাগুলোকে সর্ট করে, বিভিন্ন ভাগে ভাগ করে, কোনটা প্রয়োজনীয় কোনটা অপ্রয়োজনীয়, তারা প্রায় সিরিয়াস ডিজিজে সাফার করে।
ওয়ান অফ দেম ওয়াজ রিসেন্টলি কিল্ড, সম্প্রতি একজন মারা গিয়েছে, আফটার হি ফেল ইন টু এ হোল দ্যাট ওপেন্ড আপ ইন দ্য পাইল অফ ট্রাশ, যেটা খোলা ছিল ময়লা আবর্জনার স্তূপে, এমন একটি গর্তে পড়ে সে মারা গিয়েছে। মেনি অফ আস ওয়ার্ক ফর 10 to 12 আওয়ার্স, আমাদের অনেকেই 10 থেকে 12 ঘন্টা কাজ করে, অ্যাট গেট সো লিটল ইন রিটার্ন দ্যাট উই কান্ট ইভেন বাই ফুড, বিনিময়ে এত কমই পাই যে আমরা খাবারই কিনতে পারি না। শো শাইনিং ইজ ভেরি পপুলার অ্যামং দ্য স্ট্রিট কিডস, রাস্তার ছেলেদের কাছে জুতা পালিশ করা একটি জনপ্রিয় কাজ। এ ফিউ অফ মাই ফ্রেন্ডস অলসো ওয়ার্ক ইন ফ্যাক্টরিজ অ্যান্ড ওয়ার্কশপস, আমার কিছু বন্ধু তারা কিছু ফ্যাক্টরি এবং ওয়ার্কশপে কাজ করে। এ বয় আই নো লস্ট ওয়ান অফ হিজ আইস আফটার এ পিস অফ হট গ্লাস ফ্লিউ ইনটু হিজ আইস অ্যাট দ্য গ্লাস ফ্যাক্টরি ওয়ার হি ওয়ার্কড, একটি বালক যাকে আমি চিনতাম সে তার একটি চোখ হারিয়েছে এ পিস অফ হট গ্লাস যখন তার চোখে উড়ে এসে পড়ল। দ্য ওনার রিফিউজ টু পে ফর মেডিকেল হেল্প অ্যান্ড ফায়ার্ড হিম, ওনার তার চিকিৎসার টাকা দিতে অস্বীকার করলো এবং তাকে চাকরি থেকে বাদ দিয়ে দিল। ফর মি, আমার জন্য, লাইক অল আদার চিলড্রেন অন দ্য স্ট্রিটস, অন্য অন্য শিশুদের মতো রাস্তার, ইট ইজ ভেরি হার্ড, আমার জন্য কঠিন। আই এম অলওয়েজ হাংরি, আমি সবসময় ক্ষুধার্ত। অ্যান্ড আই ডোন্ট নো ওয়্যার আই উইল স্লিপ দ্য নেক্সট নাইট, আমি জানি না পরের রাত আমি কোথায় ঘুমাবো। আই উড লাইক টু লিভ ইন মাই ওন হোম অ্যান্ড স্লিপ দেয়ার ইন পিস, আমি আমার ঘরে বসবাস করতে চাই, শান্তিতে ঘুমাতে চাই। দ্য নাইটস আর ভেরি কোল্ড ইন দ্য উইন্টার, শীতকালে রাতগুলো খুবই ঠান্ডা। ইউ ক্যান ডাই অফ কোল্ড ইন দ্য স্ট্রিট, রাস্তায় ঠান্ডায় তুমি মারাও যেতে পারো। প্রশ্নগুলো, ওয়াই ডাজ নট অ্যামারিগো লিভ উইথ হিজ প্যারেন্টস, কেন সে তার বাবা মার সাথে বাস করে না। হাউ ওয়াজ ওয়ান অফ দ্য অ্যামারিগোস ফ্রেন্ডস কিল্ড, কীভাবে তার এক বন্ধু মারা গিয়েছিল। ওয়ার ডাজ অ্যামারিগো লিভ নাও, অ্যামারিগো এখন কোথায় বসবাস করে। ডু ইউ সাপোর্ট চাইল্ড লেবার, ওয়াই নট, তুমি কি শিশু শ্রম সাপোর্ট করো, কেন করো বা কেন করো না। সিনোনিম অ্যান্টোনিম, এটাও কিন্তু প্যাসেজের উপর ভিত্তি করে। অ্যালোন অ্যান্টোনিম লিখতে হবে, এ ওয়ে সমার্থক লিখতে হবে, ট্রাস সমার্থক লিখতে হবে, ভেন্ডর সমার্থক, ভেন্ডর মানে যিনি বিক্রি করেন, ইনফেকশন বিপরীতার্থক, ওনার বিপরীতার্থক, হ্যাভি বিপরীতার্থক, হোল সমার্থক, রিফিউজ বিপরীতার্থক, হাংরি সমার্থক। এই 2 এবং 3 এই প্যাসেজের উপর ভিত্তি করেই, তবে 4 এবং 5-এর সাথে প্যাসেজের কোনো সম্পর্ক নেই। চলো আমরা একটু 4 এবং 5টাও একটু পড়ি। স্টুডেন্ট লাইফ ইজ এ লাইফ অফ প্রিপারেশন ফর ফিউচার স্ট্রাগল, ফিউচার স্ট্রাগলের জন্য প্রস্তুতির সময় হলো স্টুডেন্ট লাইফ। টু মেক হিম প্রিপেয়ার্ড, তাকে প্রস্তুত করার জন্য, ফর দ্য স্ট্রাগল সংগ্রামের জন্য, এডুকেশন ইজ নেসেসারি, শিক্ষা প্রয়োজন। সো দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি অফ স্টুডেন্ট ইজ টু প্রসিকিউট হিজ স্টাডিজ ওয়েল, তার পড়াশোনা চালিয়ে যাওয়া হলো তার প্রধান কাজ। হি হু প্রিপেয়ার্স হিজ লেসন্স রেগুলারলি, যে তার পড়া প্রতিদিন প্রস্তুত করে, ডাজ ওয়েল ইন দ্য এক্সামিনেশন, পরীক্ষায় ভালো করে থাকে। অন দি আদার হ্যান্ড, অন্যদিকে, দ্য স্টুডেন্ট হু ওয়েস্টেস হিজ টাইম কাটস এ সরি ফিগার, যে সময় অপচয় করে সে পরীক্ষায় সরি ফিগার পায়, অর্থাৎ খারাপ ফলাফল করে থাকে। ইট শুড বি বর্ন ইন মাইন্ড, বিয়ারের পাস্ট পার্টিসিপল, দ্যাট নান ক্যান গেট ব্যাক দ্য লস্ট টাইম, মনে রাখতে হবে কেউ হারানোর সময় ফিরে পায় না। কোশ্চেন 5, 8টি সেন্টেন্স, যেটা আগে 10টি সেন্টেন্স ছিল। তাহলে চলো আমরা একটু দেখি কি সমাধান হবে এটা। অ্যাট লাস্ট দ্য আওয়ার অফ ডিপার্চার হ্যাড অ্যারাইভড, অবশেষে তার প্রস্থানের সময় আসলো, অর্থাৎ সক্রেটিসকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, সে মৃত্যুদণ্ডের পূর্ব মুহূর্তের একটা স্টোরি এখানে তুলে ধরা হয়েছে। সক্রেটিস মেট হিজ ফ্রেন্ডস অ্যান্ড ডিসিপলস ফর দ্য লাস্ট টাইম, তাহলে 6-6-এর পরে 1, সক্রেটিস তার শেষবারের মতো বন্ধু এবং শিষ্যদের সাথে সাক্ষাৎ করলেন। হি আর্গুড উইথ দেম অ্যাবাউট দ্য ইমর্টালিটি অফ দ্য সোল, তিনি তাদের সাথে তর্ক করলেন, কথাবার্তা বললেন আত্মার ইমর্টালিটি নিয়ে, অর্থাৎ আত্মার কোনো ধ্বংস নেই, আত্মার কোনো শেষ নেই, সেই বিষয়টি নিয়ে তাদের সাথে কথাবার্তা বললেন। হি টোল্ড দেম দ্যাট দ্য সোল অফ ম্যান ক্যান নট ডাই, তিনি তাদের বললেন যে মানুষের সোল মৃত্যুবরণ করতে পারে না। উইথ আইস ফুল অফ টিয়ার্স দ্য ব্যাড সক্রেটিস এ লাস্ট ফেয়ারওয়েল, অশ্রুসিক্ত নয়নে তারা সক্রেটিসকে সর্বশেষ বিদায় জানালো। অ্যাট সানসেট দ্য গভর্নর অফ দ্য প্রিজন কেম,
সূর্যাস্তের সময় জেলখানার গভর্নর তিনি আসলেন। দেন দেয়ার ক্যাম এ ম্যান উইথ এ কাপ ইন হ্যান্ড, তারপর একটা লোক আসলো সেখানে হাতে একটি কাপ নিয়ে। দ্য কাপ কন্টেইন হ্যামলক, একটি বিষ, সেই কাপে ছিল হ্যামলক মানে বিষ, এ ভেরি স্ট্রং পয়জন। অ্যান্ড সক্রেটিস টুক দ্য কাপ ইন হিজ হ্যান্ড অ্যান্ড ড্র্যাঙ্ক হ্যামলক উইদাউট হেজিটেশন। সক্রেটিস হাতে নিয়ে সেই বিষটি পান করে নিলেন। তাহলে সঠিক উত্তরটা আমি আবার সিরিয়ালগুলো একটু বলছি, 6 1 5 4 3 7 2 8। আমরা এখন রাইটিং পার্টে চলে আসলাম। প্যারাগ্রাফ 7 মার্চের ভাষণের উপর দেওয়া হয়েছে, কবলারের উপর কমপ্লিটিং স্টোরি, এবং 8 নম্বরে সামারি লিখতে হবে, মূল কথাগুলো লিখতে হবে। 1 পৃষ্ঠা লিখলেই হয় সামারি, বেশি লেখার প্রয়োজন নেই। এই হলো প্রশ্নের মান, অর্থাৎ 8টি প্রশ্ন থাকবে। আমরা যদি পূর্ববর্তী একটি প্রশ্নের সাথে তুলনা করি, দেখতে পাচ্ছি যে আগে কোশ্চেন 1 এবং 2 একই প্যাসেজের উপর ভিত্তি করেছিল, ফ্লো চার্ট নেই এখন, সামারি এটা চলে গেছে পিছনে। এই 4 নম্বরটা মোটেও নেই, তবে এইটা 8টা শূন্যস্থান হয়েছে। রিয়ারেঞ্জ আগে 10টি সেন্টেন্স ছিল, এখন 8টি সেন্টেন্স হয়েছে। আর রাইটিং পার্ট থেকে আমি যেটা দেখাচ্ছি এটা কিন্তু একটি বোর্ড কোশ্চেন, ঢাকা বোর্ড 2019 সালের প্রশ্ন দেখাচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে যে কি কি বাদ গিয়েছে। থিম কিন্তু বাদ গিয়েছে, সেখানে সামারি চলে আসছে। কোশ্চেন 11 বাদ, গ্রাফ এন্ড চার্ট বাদ, কোশ্চেন 10 এবং ইমেলও কিন্তু বাদ। তাহলে এখানে 9 10 11 বাদ গেল। তারপর এখান থেকে এটা 8টা সেন্টেন্স থাকবে, এখান থেকে 4 নম্বর বাদ এবং এখান থেকে ফ্লো চার্ট বাদ। এই হলো আগের প্রশ্নের সাথে এখনকার প্রশ্নের পার্থক্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা তোমাদের প্রশ্ন নিয়ে পরিষ্কার ধারণা পেয়েছো। তোমাদের টেক্সট বুকের কোন কোন ইউনিট পড়া উচিত, কোন কোন ইউনিট পড়া উচিত নয়, কোন কোন আইটেম তোমাদের পরীক্ষায় থাকবে, কোন আইটেমের নম্বর কত, সব কিছু তোমরা জানতে পেরেছো। অবশ্যই ইংরেজি দ্বিতীয় পত্রের ভিডিওটিও তোমরা দেখে নিবে, তাহলে আশা করি ইংরেজি দ্বিতীয় পত্র নিয়েও তোমরা পরিষ্কার ধারণা পাবে। পরীক্ষার পূর্ব পর্যন্ত আমাদের এখানে ভিডিও আপলোড হতে থাকবে, তোমরা এই ভিডিওগুলো দেখে নিবে, তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে, অনেক সুন্দর হবে। তোমাদের মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।